প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক, সালাউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, দপ্তরের দায়িত্বে, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই চীন নিয়ে একটু কথা বলতে চাই। এর কারণও রয়েছে, সেটি হলো চীন বাংলাদেশের নানান দিক থেকে একটি বড় পার্টনার, এবং চীনের গুরুত্ব এদেশে কীরকম সেটা আমরা জানি। বছরখানেক আগের ঘটনা, তখন স্বৈরাচার বাংলাদেশের ক্ষমতায়, তখন একটা জরিপ করেছিল চীনা এমবেসি। তারা সেই জরিপে দেখিয়েছে যে বাংলাদেশের 60% মানুষ চীন সম্পর্কে একটা ইতিবাচক ধারণা রাখে, আর 90% বাংলাদেশি চীন বাংলাদেশের সম্পর্কে ওই সময় সন্তুষ্ট ছিল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই স্বৈরাচারের পতনের পর চীন যে পরিমাণ এত বেশি সক্রিয় হয়েছে বাংলাদেশের ব্যাপারে, যে আমরা আর কোনো এমবিসিকে এত শক্তিশালী বা এত তৎপরতা দেখিনি। এই প্রথম এই সরকারের প্রধান চীন সফরে যাচ্ছেন, এবং দ্বিপাক্ষিক একটা সফর হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই সফরে কিন্তু অনুষ্ঠান থাকবে, যেখানে বহুপাক্ষিক একটা অনুষ্ঠান থাকবে, সেইখানে উনি অংশ নেবেন। কিন্তু বাংলাদেশ সরকার থেকে যখন বলা হলো যে একটা দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হোক, এবং বেইজিং সেটা খুব সাদরে গ্রহণ করেছে, এবং শি জিনপিংয়ের সঙ্গে প্রফেসর ইউনূসের একটি বৈঠক হবে। হাসনাইন খুরশেদ, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটা অত্যন্ত ইতিবাচক যে চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। চীনের কাছে আমাদের প্রচুর ইম্পোর্ট করতে হয়, মানে আমদানির অর্থে বলছি, যে আমাদের আমদানি সবচেয়ে বেশি চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক শুধু ব্যবসা বাণিজ্য না, রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন আমরা সত্যিকার অর্থেই একটা আত্মনির্ভর দেশ হিসেবে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ তার নিজস্বতা নিয়ে দাঁড়াতে যাচ্ছে, সেই সময় চীনের কাছ থেকে আমরা অনেক সহজতা আশা করি, এবং সেই প্রত্যাশা পূরণে আমরা বিশ্বাস করি যে প্রফেসর ইউনূসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটি প্রফেসর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর, এবং এই সফরে তার যে কর্মসূচির কথা আমরা জেনেছি, তার সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একান্ত বৈঠক হবে, বা এর বাইরেও অন্য যে কর্মসূচিগুলো রয়েছে, বোয়াও ফোরামে তিনি বক্তৃতা করবেন, তিনি পিকিং ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন, তাকে পিকিং ইউনিভার্সিটি অনারারি ডক্টরেট দেবে। এই সব কিছু মিলে চীনে তার পাশাপাশি বিনিয়োগের জায়গায় একটা বড় ধরনের সম্ভাবনার আমরা দেখছি, এবং হ্যাঁ, সেই চীনা বিনিয়োগ আকৃষ্ট করার একটা বড় সুযোগ হয়তো এখানে তৈরি হবে। আমরা এই সব কিছু মিলে অনেক বেশি আশাবাদী যে এটি অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত ভালো একটি সফর হবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে। সালাউদ্দিন সিফাত, এর একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিক গুরুত্বের কারণ নিশ্চয়ই আপনি জানেন। সেটি হলো দীর্ঘদিন এদেশে ভারতীয় আধিপত্যের যে অবস্থাটা ছিল সেটা ভেঙে গেছে, এবং স্বাভাবিক কারণে সবসময় একটা লড়াই চলে যে বাংলাদেশের চীনের বেশি গুরুত্ব থাকবে না ভারতের বেশি গুরুত্ব থাকবে। এই লড়াইয়ে সবসময় ভারত এগিয়ে ছিল, যেহেতু তাদের একজন তাবেদার সরকার এখানে ছিল। এখন কিন্তু অবস্থাটা পাল্টে গেছে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যে চীন সফরে যাচ্ছেন প্রফেসর ইউনূস, এই খবরটি নিয়েও কিন্তু ভারতীয় মিডিয়া ব্যাপক নিউজ করছে, এবং তারা তাদের মতো একটা বয়ান তৈরি করার চেষ্টা করছে, যেটা ভারতীয় মিডিয়া সাধারণত করে থাকে। আমার প্রশ্ন আপনার কাছে যে এর রাজনৈতিক গুরুত্ব অথবা ভূ রাজনৈতিক গুরুত্বটা কেমন? বাংলাদেশের যে এতদিনের পররাষ্ট্রনীতি ছিল সেটি আসলে এককেন্দ্রিক একটা পররাষ্ট্রনীতি বলা চলে আর কি। তো সেখানে শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশ বা একটা অঞ্চলের সাথে তাদের একটা সম্পর্ক ছিল, এবং সেটার মাধ্যমে অনেক কিছুই নির্ধারিত হতো। তো সেই জায়গা থেকে ভেঙে যে আমরা আসলে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে ডাইভার্সিফাইড করতে পারছি, আর সেই সুযোগ যে সৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, এছাড়াও এখন ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন। ফলে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনস যদি হয় ডাইভার্সিফাইড, অনেকগুলো দেশের সাথে যদি আমাদের কানেকশনস থাকে, এবং সেক্ষেত্রে আঞ্চলিক যে সম্পর্ক, অর্থাৎ আমাদের এই এশিয়ার যে দেশগুলো আছে তাদের সাথে যদি আমাদের আঞ্চলিক সম্পর্কটা যদি উন্নয়ন ঘটতে থাকে, তাহলে অচিরেই দেখা যাবে যে আমরা আসলে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবো, আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবো। আর একটা কথা এখানে যেটা বলতে হয় যে আমরা বারবারই বলছি, জাতীয় নাগরিক কমিটি থাকা অবস্থায়ও বলেছি, এবং পার্টি হওয়ার পর আমরা বলছি যে ঢাকা শুড বি দ্য সেন্টার।
আমরা ঢাকাকে সেভাবেই গড়ে তুলতে চাই, যাতে করে ঢাকা আগামীতে একটা, সেটা বাণিজ্যের হোক কিংবা সেটা যদি জিওপলিটিক্যাল জায়গা থেকে হোক, যে কোনো জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে হোক, ঢাকাকে আমরা একটা সেন্টার, ঢাকাকে একটা আমরা কেন্দ্র আকারে আমরা বিশ্বের সামনে উজ্জ্বল করে আমরা তুলে ধরতে চাই। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়ে অনেক বিনিয়োগের কথা আসছে, যে বিশেষত বিভিন্ন সোলার কোম্পানিগুলো আছে সেখান থেকে বাংলাদেশে যাতে ওই ধরনের সোলার প্যানেলগুলো আসে এবং ইনভেস্টররা যাতে বিনিয়োগ করে। তারপর হসপিটালের কথাও আমরা শুনেছি। এটা বিশেষত গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে বাংলাদেশে বিগত 15 বছরে যে লুটপাট চলেছে আওয়ামী রেজিম কর্তৃক এবং বাংলাদেশের মানুষের অর্থকে বিদেশে পাচার করা হয়েছে, সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক তরুণ তারা কর্মসংস্থান হারিয়েছে, অনেক যুবক তারা বেকারত্ব বরণ করেছে। অর্থাৎ মানুষের যে অর্থনৈতিক সমৃদ্ধি, যেটা দেখানো হয়েছিল আইওয়াশ কিছু একটা করা হয়েছিল, বাট আসলে তুলনাগত বিচারে কোয়ালিটেটিভ কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। তো সেসব জায়গা থেকে যদি বিভিন্ন চায়না সহ আরো যে সকল আমাদের উন্নয়ন অংশীদার দেশ রয়েছে তারা যদি আমাদের এখানে বিনিয়োগ করে, তাহলে সেই কর্মসংস্থানগুলো সৃষ্টি হবে এবং একই সাথে একটা আঞ্চলিক সম্পর্ক জোরদার হবে বলে আমি মনে করছি। হাসনাইন খুরশিদ, আসলে এইখানে রাজনৈতিক গুরুত্ব তো রয়েছেই, কিন্তু প্রফেসর ইউনূসের টার্গেট, আমরা ওনার সফরসূচি বা ওনার প্রেস উইং যে বক্তব্য রেখেছেন সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এখানে একটা বিনিয়োগের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা সালাউদ্দিন সিফাত বললেন যে এখানে আসলে মূলত যারা চাচ্ছে এই সরকার যে বাংলাদেশে তাদের কারখানাগুলো যাতে একটা রিলোকেট করা, এইটা একটা বড় জিনিস। তাহলে কি হবে, তখন স্বাভাবিক কারণে তখন সেখানে জবের জায়গা তৈরি হবে এবং অনেক মানুষ কাজ পাবে। এবং একটি ভালো খবর যেটা, সেটা অলরেডি দুটো কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে একটি হচ্ছে লংগি, এবং এটা বিশ্বের মানে সোলার প্যানেলের বিশাল কোম্পানি। বলা হয়ে থাকে যে বিশ্বের 70% সোলার তারাই তৈরি করে, এবং এই ধরনের বিশাল প্রতিষ্ঠান যদি এখানে অফিস স্থাপন করে তাহলে স্বাভাবিক কারণে সেখানে কিছু লোকের চাকরি হবে এবং আমাদের একটা প্রবলেমের সমাধান হবে। এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো যেটা আমরা আলোচনা কম আসছে, সেটি হলো আমাদের প্রতিরক্ষার সাথে চীনের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে কিন্তু এই বিনিয়োগ, রাজনৈতিক গুরুত্ব, প্রতিবেশী দেশের হেজিমন থেকে বেরিয়ে আসা এবং এই প্রতিরক্ষা, সবগুলির বিষয় কিন্তু এখানে জড়িয়ে গেছে। চীনের সাথে আমাদের আসলে বহুমাত্রিক সম্পর্ক, শুধুমাত্র ব্যবসা বাণিজ্য না, শুধুমাত্র অর্থনৈতিক দিক না, রাজনৈতিক যে গুরুত্ব সেই গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের অগ্রসরতার দিক থেকে যদি আমরা বলি যে আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশকে নিরাপদ রাখা, সেটা যদি করতে হয় বাংলাদেশকে আসলে আরও অনেক সামনের দিকে তাকাতে হবে, অনেক সামনের দিকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র একটি দেশের মানে আধিপত্য বাংলাদেশকে গত 15.5 বছর দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বাংলাদেশের অগ্রসরতাকে ক্ষতিগ্রস্ত করেছে। সেখান থেকে যখন বের করে আনতে যাচ্ছি আমরা, বের হয়ে আসুক বাংলাদেশ এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, তখন নিঃসন্দেহে সব দেশের সাথেই আমাদের সুসম্পর্ক রাখতে হবে। পাশ্চাত্যের দেশগুলোর সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, ইউরোপের সাথে, ব্রিটেনের সাথে, কানাডার সাথে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সাথে যেমন আমাদের সুসম্পর্ক দরকার, একইভাবে আমাদের যে প্রাচ্যের যে দেশগুলো, জাপান এবং চীনের সাথে আমাদের অত্যন্ত সুন্দর সম্পর্ক আমরা আশা করি। এবং সেখানে চীনের কোম্পানিগুলো, নিঃসন্দেহে চীন অর্থনৈতিকভাবে এত বেশি এগিয়ে গেছে, চীন এখন অনেক ক্ষেত্রে, যেমন গার্মেন্টসের ক্ষেত্রে চীন এখন আর খুব লো কস্ট প্রোডাক্ট করতে চায় না, তার ইকোনমি অ্যালাউ করে না আসলে। তো এমন অনেক ক্ষেত্রেই আছে, অনেক সেক্টরেই চীনের যে কোম্পানিগুলি তাদের দেশে শ্রমিকের যে মূল্য সেটা অনেক বেড়ে গেছে, এখন তাদের অনেক কিছুই আগের মতন করতে পারে না, আগের মতো নেই। এখন তাদের স্থানান্তরের, যেহেতু বাংলাদেশে শ্রমমূল্য অনেক কম তুলনামূলকভাবে, তো বাংলাদেশে স্থানান্তরের সুযোগ আছে। সেই স্থানান্তর যদি হয় আমরা খুবই আনন্দিত হব, আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের দেশে অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। লুঙ্গির কথা আপনি বলছিলেন, লুঙ্গি নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় সোলার প্যানেল প্রস্তুতকারক কোম্পানি, যারা 70% গ্লোবাল ডিমান্ডের 70% লুঙ্গি সাপ্লাই দেয়। তো লুঙ্গি যখন বাংলাদেশে আসছে, শুধুমাত্র বিনিয়োগ বা কর্মসংস্থানই না, আরেকটা বড় বিষয় হচ্ছে এনার্জি, যে আমাদের জ্বালানি সংকট, আমাদের বিদ্যুৎ সংকট আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো যদি লুঙ্গি সেই মাত্রায় বিনিয়োগ করে। তো আমরা অনেক দিক থেকে আসলে চীনের এই সফরের দিকে তাকিয়ে আছি। সালাউদ্দিন সিফাত আরেকটা বিষয় জানিয়েছেন আমাদের শফিকুল আলম, প্রেস সেক্রেটারির প্রধান উপদেষ্টার, গতকাল উনি সংবাদ সম্মেলনে আরেকটি তথ্য দিয়েছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর
বাংলাদেশের যে বৈদেশিক বিনিয়োগ হয়েছে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন, এবং আরও কিছু চীনা কোম্পানি অলরেডি আসার পথে রয়েছে। আরেকটা দিক এখানে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চিকিৎসার ব্যবস্থা। আপনি জানেন যে ভারতের উপর আমাদের দেশের মানুষ চিকিৎসা ব্যাপকভাবে নির্ভর করত, এবং 5ই আগস্টের পরে এই প্রভাবটা কমে গিয়েছে। এবং পরবর্তী সময় হিসাব নিকাশ করে দেখা গেল যে ইন্ডিয়া যে এইখানে ভিসার দেওয়ার ব্যাপারে কড়াকড়ি করেছে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আসলে দিল্লি নিজেই। এবং আমরা কলকাতার মার্কেটগুলি দেখছি, তাদের হসপিটালগুলো দেখছি, শুধু কলকাতা নয়, এটা একেবারে চেন্নাই পর্যন্ত গিয়েছে, বেঙ্গালুরু পর্যন্ত গিয়েছে, এই প্রভাবটা পড়েছে। এবং এই গত 7 মাসে খুব কম লোক চিকিৎসা করতে গেছে, এবং ভারতে চিকিৎসা করতে না গিয়েও যে সুস্থ থাকা যায় সেটা কিন্তু অলরেডি ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আর এই সুযোগটা নিতে চাইছে চীন, এবং চীন তাদের দেশে হসপিটাল নির্মাণ করছে বাংলাদেশকে টার্গেট করে। শুধু তাই নয়, বাংলাদেশেও চীন এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে কিছু হসপিটাল তৈরির আলোচনা চলছে। আপনি এই বিষয়গুলি কিভাবে ব্যাখ্যা করবেন? এতদিন পর্যন্ত বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল সেটা আসলে মূলত বাংলাদেশের স্বার্থের চেয়ে অন্য যে রাষ্ট্রের সাথে সম্পর্ক করা হচ্ছে সেই রাষ্ট্রের স্বার্থকেই বেশি গুরুত্ব দিয়ে দেখেছে। এখন যারা অপর পাশ থেকে সন্ধি করছেন, অপর পাশ থেকে চুক্তি করছেন, তারা বেসিক্যালি তাদের দেশের স্বার্থ দেখবেন, এবং নিয়ম অনুযায়ী বা আমরা যেভাবে চিন্তা করি সেই জায়গা থেকে আমরা আমাদের স্বার্থ দেখাটা উচিত ছিল। কিন্তু বাংলাদেশে যারা পররাষ্ট্রের এই জায়গাটায় দায়িত্ব পালন করেছেন তারা আসলে বাংলাদেশের স্বার্থের চেয়ে বেশি যাদের সাথে তাদের সম্পর্কটা হচ্ছে তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দেখেছেন এতদিন পর্যন্ত। তো আমরা যে দুটো বিষয়ের কথা বলছিলাম, যেটা হচ্ছে সোলারের কথা বলছিলাম, এতক্ষণ ধরে আলাপ আলোচনা হচ্ছিল, আর একটা হচ্ছে হসপিটাল স্থাপন বা হসপিটাল বা চিকিৎসায় কিভাবে মান উন্নয়ন করা যায় বাংলাদেশে, এবং সেখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ করা যায় চায়না থেকে, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি দেখে থাকবেন যে কোভিডের সময় চায়না কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে হসপিটাল তৈরি করে ফেলেছিল। তো সেই ধরনের যে ইন্ডাস্ট্রিয়াল এবং এই ধরনের নো হাও, তাদের যে প্রযুক্তিগত যে উৎকর্ষতা, সেটা কিন্তু আমরা চায়নায় দেখেছি চিকিৎসা ক্ষেত্রে বলেন। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি তারা এই চিকিৎসা ক্ষেত্রে তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, সেটা অফকোর্স আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে, প্রোডাক্টিভ হবে। এর পাশাপাশি হচ্ছে আপনার কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামও করা যেতে পারে সরকারের তরফ থেকে, যাতে করে বাংলাদেশ থেকে চিকিৎসকরা চায়নায় গিয়ে তারা সেখানে তাদের সাথে কিছু কাজ করে সেখানে তারা কীভাবে চিকিৎসা পদ্ধতিটাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, হেলথ সেক্টরটাকে কীভাবে তারা দেখাশোনা করছেন সেটা তারা জানতে পারে। এছাড়াও আপনার কিছু নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ারিং প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। প্রয়োজনে চাইনিজ যে সকল ডক্টরস আছে, কিংবা ওখানে কিভাবে এত কুইকলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা সম্ভব হয়েছে, এবং যেহেতু আমরা নানা সময় দেখতে পাই যে কিছুদিন আগেও ফেনীতে আপনার বন্যা হয়েছে, লক্ষ্মীপুরে বন্যা হয়েছে, তো এই সকল বন্যার সময় কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সিও দেখা দেয়। তো এই সকল পরিস্থিতিতে কিভাবে ফিল্ড লেভেলে কাজ করে, এবং ভবিষ্যতে যে একটা মহামারী আবার আসতে পারবে না এরকম তো কোনো নিশ্চয়তা নেই, আসতে তো পারে। তো ফলে এই সব ক্ষেত্রে ফিল্ড লেভেলে এবং ইমার্জেন্সি বেসিসে কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যখাতটাকে উন্নতি করতে পারি, এবং বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের চিকিৎসা সেবাটাকেই মানে একটা আশা জাগানিয়া রূপে নিয়ে যেতে পারি, সেই জন্য হয়তো আমরা ওই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো, নলেজ শেয়ারিং প্রোগ্রামগুলো চায়নার সাথে, শুধু চায়নার সাথে না, অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের সাথেও আমরা করতে পারি। সেটা ইউএসের সাথেও হতে পারে, সেটা অন্য যে সকল দেশের চিকিৎসা সেবার মান অনেক বেশি উন্নত, তাদের থাইল্যান্ডও হতে পারে, তাদের সাথে এখানে আমরা এক ধরনের কোলাবোরেশন, এক ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি, যাতে বাংলাদেশের মানুষ, এখন কিন্তু বাংলাদেশের মানুষ দেখা যাবে যে অধিকাংশ মানুষ মনে করে যে বাংলাদেশের চিকিৎসা সেবাটা অতটা উন্নত না, এই ধরনের একটা ধারণা কিন্তু আছে। তো ফলে কেন উন্নত না, কেন উন্নত হচ্ছে না, এটার জন্য আগে বাংলাদেশে একটা গুড এক্সাম্পল সেট করতে হবে চিকিৎসা ক্ষেত্রে। তাহলে বাংলাদেশের মানুষজন কিন্তু আর চিকিৎসার জন্য অন্যান্য বিভিন্ন জায়গায় উন্নত চিকিৎসার জন্য যারা যাবে না, তারা দেশকেই তারা ভরসা করবে, আশার স্থল হিসেবে দেখবে। আমি এখানে একটা কথা বলতে চাই, নিঃসন্দেহে যেটা সিফাত বলছিলেন যে প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক কিছু উন্নত দেশগুলোর কাছ থেকে, চীনের কাছ থেকে এবং অন্যান্য দেশগুলোর কাছ থেকে নিতে পারি। আমাদের ভালো চিকিৎসক নেই সেটা আমরা বিশ্বাস করি না, আমাদের ভালো চিকিৎসক আছেন, আমাদের অনেক হাসপাতালে অনেক ভালো প্রযুক্তি আছে, অনেক ভালো ইকুইপমেন্টস আছে, সবই আছে, কিন্তু কোথায় যেন আমাদের চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ঘাটতি আছে, যেটা আসলে অন্য কোনো দেশ থেকে ইম্পোর্ট করা যাবে না, এটা আমাদের নিজেদের ভিতর থেকে নিজেদের পরিবর্তন করতে হবে। সেই জায়গায় আমাদের একটু মনোযোগী হওয়া উচিত যে আমাদের ডাক্তাররা যদি আন্তরিকভাবে রোগীর পাশে দাঁড়ান, আমার মনে হয় না যে কেউ দেশ ছেড়ে যেতে চাইবে। আমাদের ডাক্তাররা
পারেন না, এটা আমরা বিশ্বাস করি। ডাক্তার পারেন, আমাদের ডাক্তারদের যোগ্যতা আছে, কিন্তু তাদের আন্তরিকতার ঘাটতি, মানে মানুষকে দূরে ঠেলে দেয়, মানুষকে বিদেশে যেতে বাধ্য করে। সেই জায়গাটায় আসলে আমাদের মানসিকতার পরিবর্তন একটা বড় ইস্যু। সেখানে আমাদের একটা অনেক নিজেদের আত্মসমালোচনা করা উচিত এবং নিজেদের মনোযোগী হওয়া উচিত যে আমরা এমন একটা পরিবেশ তৈরি করবো যাতে আমাদের দেশের মানুষ বিদেশে যেতে বাধ্য না হয়। হাসনাইন খুরশেদ, সালাউদ্দিন সিবাত বলছিলেন যে এই সরকার আসলে বহুমাত্রিক সম্পর্কে বিশ্বাস করে, আর গত ফ্যাসিস্ট সরকার ছিল একটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর চলতো, একটি দেশের সঙ্গে, এবং সেই দেশ শুধু আবার বাংলাদেশের জনগণের সঙ্গে নয়, একটি পরিবারের সঙ্গে, আরো ভালো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতেন, যেটা পররাষ্ট্রনীতি হতেই পারে না। এবং আমরা লক্ষ্য করছি যে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের পররাষ্ট্রনীতি কী ধরনের পরিবর্তন এসছে, মৌলিক পরিবর্তন বলা যায়, এবং তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে এটাকে আরও বেশি প্রসারিত করেছে এবং এক ধরনের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং এর ফলে আমরা দেখলাম যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 4 দিনের সফর করে গেলেন, এবং তার এই সফরটি নিঃসন্দেহে নানান দিক থেকে গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলছেন যে তার এই সফর সরকারকেও শক্তি জুগিয়েছে। আসলে কি তাই? নিঃসন্দেহে তার এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক। যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন, তিনি বারবার বলেছেন বাংলাদেশের যে পরিবর্তনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় জাতিসংঘ সর্বাত্মকভাবে পাশে থাকবে এবং জাতিসংঘের সর্বাত্মক সমর্থন আছে। বাংলাদেশে সংস্কার এবং গণতন্ত্রায়নের পথে বাংলাদেশের যে অভিযাত্রা, জাতিসংঘ সেই প্রচেষ্টায়, সেই অভিযাত্রায় সর্বতোভাবে সমর্থন দিয়েছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক, আমরা খুবই আনন্দিত। কিন্তু আমার যেটা আসলে একটা কথা আমি বারবার বলছি বিভিন্ন রীতি, সেটা হচ্ছে যে রোহিঙ্গা সমস্যা আসলে তাকে বাধ্য করেছে এখানে আসতে, এবং রোহিঙ্গা সমস্যা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন, যেটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা জানি যে জাতিসংঘ এত বছর, গত প্রায় 8 বছর ধরে রোহিঙ্গা শরণার্থীরা, প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছে, এবং তাদের যেহেতু তারা ক্যাম্পের মধ্যে থাকে, তাদের কোনোরকম কোনো কাজের সুযোগ নেই, তারা পুরোপুরি মানবিক সাহায্য নির্ভর। সেই সাহায্যের পরিমাণ প্রবলভাবে কমে যাচ্ছে, অর্ধেক হয়ে গেছে। তাতে যেটা হচ্ছে যে যেখানে একজন শরণার্থী প্রতি মাসে $12.5 পেতেন, মাসে মাত্র $12.5 পেতেন তার খাবারের জন্য, এখন সেটা নেমে গেছে $6, এবং $6 জাতিসংঘ এই এপ্রিলের 1 তারিখে দিতে বাধ্য হচ্ছে। এটা যখন হচ্ছে তখন আসলে শরণার্থীরা একটা অমানবিক পরিস্থিতির মধ্যে পড়ছে। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য যাতে আরও বেশি রোহিঙ্গাদের জন্য আসে, সেইটার জন্য আন্তর্জাতিক বিশ্ব সম্প্রদায়কে অ্যাট্রাক্ট করার জন্য আসলে তার আসলে একটা বড় উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কতটা পূরণ হচ্ছে, কারণ আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে আমরা আসলে এই শরণার্থীদের কত বছর বাংলাদেশে থাকবে, বাংলাদেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই দ্রুত এই যে 10-12 লাখ শরণার্থী আছে তারা দ্রুত ফিরে যাক এবং তারা তাদের নিজ দেশে যাক, গিয়ে সম্মানের সাথে। আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বে কিছু বড় ঘটনার কারণে এই রোহিঙ্গা ইস্যুটা একটু পিছনে পড়ে গিয়েছিল, কিন্তু এবং এই গুতেরেসের সফরে কিন্তু আবার নতুন করে সামনে আসছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত 7-8 মাসে বা 1 বছরে প্রায় লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে, এবং এটা মায়ানমারের, বিশেষ করে আরাকানের যে পরিস্থিতি, সেখানে যে আরাকান আর্মির সাথে মায়ানমারের যে অফিসিয়াল সামরিক বাহিনী, তাদের যে বিরোধ, যে যুদ্ধ পরিস্থিতি, সেই জায়গায় আরাকান আর্মি এরই মধ্যে আরাকান পুরোটাই তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, এবং সেই ক্ষেত্রে মায়ানমার আর্মি যেটা করার চেষ্টা করছে, ওদের সাপ্লাই চেইন বন্ধ করে দিয়ে ওদের এক ধরনের খাদ্য থেকে শুরু করে সব ধরনের সংকটের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে একটা সাপ্লাই লাইন ক্রিয়েট করে বাংলাদেশ বের করে খাদ্য সহায়তা দেওয়ার একটা প্রস্তাব এসছে জাতিসংঘের দিক থেকে, এবং এইটা তার গুতেরেসের এই সফরের একটা বড় উদ্দেশ্য ছিল তার দিক থেকে। বাংলাদেশ, আমরা খুব খুশি হয়েছি দেখে যে বাংলাদেশ এটা সম্মতি দেয়নি এবং বাংলাদেশ সময় নিচ্ছে, এবং আমরা মনে করি যে এইটা সমাধান হবে না, বরং যত দ্রুত সম্ভব মায়ানমারের পরিস্থিতি স্বাভাবিক করে সেখানে আমাদের দেশে যে শরণার্থীরা রয়েছে এখন, তাদের নিজ দেশে যত দ্রুত পাঠানো যাবে সেটাই আসলে সাফল্য আসবে। প্রফেসর ইউনূস 1 বছরের কথা বলেছেন, যদিও তিনি প্রথমে বলেছেন যে এই ঈদে হচ্ছে না, পরের ঈদে তারা নিজ দেশে ফিরে করতে পারবেন। পরদিন তিনি আবার ডিনারে বলেছেন যে না, আগামী বছরের রোজার ঈদে 1 বছরের মধ্যে হবে। সো যদি 1 বছরের মধ্যে হয় সেটাও ভালো, কিন্তু যত দ্রুত হোক আমরা আসলে এই শরণার্থী সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত দেখতে যাচ্ছি।
প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন হাসনাইন খুরশেদ এবং সালেউদ্দিন সিফাত। সালেউদ্দিন সিফাত জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসেছিলেন এই নতুন সরকারের সাথে একটা সংহতি প্রকাশের জন্য, আর স্বাভাবিক কারণে রোহিঙ্গা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা উনি কভার করেছেন। আরেকটা বিষয় যেটা করেছেন, রাজনীতির বিষয়ে উনি খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশের অবস্থাটা কি। সেখানে সরকারের প্রতিনিধি, বিভিন্ন সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক দলগুলো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং সংস্কার নিয়ে আলোচনা করেছেন। এবং এই বৈঠকে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ সবাই অংশ নিয়েছে এবং তারা কিছু মতামত দিয়েছে। কেউ কেউ অবশ্যই এমন মতামত দিয়েছেন যেটা আসলে এটা বিভ্রান্তিকর মনে হয়েছে আমাদের, যে উনি কী কারণে ডাকলেন বুঝতে পারলাম না, এরকম কেউ কোনো রাজনৈতিক নেতা বলেছেন। সে যাক, কিন্তু একটা ব্যাপার কিন্তু উনি স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় আসলে এখানে সংস্কারটা চান এবং এর জন্য যা সহযোগিতা প্রয়োজন তারা তা করবেন। এবং এই 5ই আগস্টের পরে জাতিসংঘের সবচেয়ে বড় ভূমিকা নিঃসন্দেহে তাদের প্রতিবেদন প্রকাশ করা। কাজেই এই 5ই আগস্টের পরবর্তী সরকারের সঙ্গে জাতিসংঘের ঘনিষ্ঠতর যে যোগাযোগ বা সম্পর্ক রয়েছে এটা কিন্তু স্পষ্ট। এবং আমরা এটাও জানি যে অ্যান্টনিও গুতেরেস কিন্তু মূলত এসেছে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আমন্ত্রণ। আপনি বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে আসলে রোহিঙ্গা ইস্যু তো অবশ্যই আছে, তবে তার চেয়ে বড় যে ইস্যুটা বলে আমি মনে করছি সেটা হচ্ছে OSCHR এর একটা রিপোর্ট এবং সেই রিপোর্ট পরবর্তী জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ ভ্রমণ। তো OSCHR আসলে UN অনেকগুলো বডি তো বাংলাদেশে কাজ করে, তার মধ্যে এটা আমার ব্যক্তিগত অভিমত যে OSCHR ছাড়া আমরা তেমন অনেক UN বডিকে কিন্তু ওভাবে বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা থেকে যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা করেছেন তারা ওভাবে পান নাই আর কি, যেভাবে OSCHR-কে তারা পেয়েছে। এবং তারা এই যে জুলাইয়ের সময় তারা কিন্তু একটা খুব ভালো রিপোর্ট করেছে আর কি, জুলাইয়ের ক্ষেত্রে এখানে যে পরিমাণ গণহত্যা, ম্যাস কিলিং হয়েছে। তো ফলে OSCHR-এর একটা রিপোর্ট পাবলিশ হওয়া অ্যান্ড দেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে ভ্রমণ, এটা যদি আমি মানবাধিকারের পার্সপেক্টিভ থেকে দেখি দেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং এটা বেসিক্যালি যে সকল প্রপাগ্যান্ডা ক্যাম্পেইন চলছে, ডিসইনফরমেশন ক্যাম্পেইন চলছে আমাদের পার্শ্ববর্তী দেশে বসে, আমাদের এখানকার সাবেক যে পতিত ফ্যাসিবাদীরা, এবং তারা বাংলাদেশের মানুষের অর্থ, বাংলাদেশের মানুষের যে ওয়েলথ সেটা লুট করে নিয়ে গিয়ে সেখান থেকে কিন্তু তারা টাকা ছেটিয়ে তারা বাংলাদেশে এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন, মিসইনফরমেশন ক্যাম্পেইন এবং প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালাচ্ছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। তো ফলে এই সব জায়গা থেকে এই ব্যাপারে কিন্তু জাতিসংঘ মহাসচিব নিজেই বলেছেন বাংলাদেশ টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার। এক্স্যাক্টলি। ইভেন আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের ইভেন ডক্টর ইউনূস পর্যন্ত এর থেকে রেহাই পায় নাই। আপনার আমাদেরকে যারা ছাত্র জনতা, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা যারা অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিল, তাদেরকে মিলিট্যান্টস বলা হয়েছে, তাদেরকে উগ্রবাদী বলা হয়েছে, এক্সট্রিমিস্ট বলা হয়েছে। এবং কি এখান থেকে ডক্টর ইউনূসও রেহাই পান নাই, ডক্টর ইউনূসকেও কিন্তু এই ধরনের ট্যাগ, এই ধরনের লেভেলিং কিন্তু করা হয়েছে। ফলে এই এহেন যখন পরিস্থিতি, ওই মুহূর্তে যখন জাতিসংঘের মহাসচিব আসেন এবং তিনি বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির সাথে বসেন এবং এর পাশাপাশি বাংলাদেশে যারা ইউথ লিডার্স আছে, ইউথ অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে বসেন, সিভিল সোসাইটির সাথে বসেন, তখন কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে যে পিকচারটা, রিয়েল পিকচারটা, সেটা কিন্তু তিনি পান। এবং বিশ্বও কিন্তু জানতে পারে যে আসলে বাংলাদেশের ব্যাপারে যে ধরনের প্রপাগান্ডা ন্যারেটিভ, প্রপাগান্ডা ক্যাম্পেইন চলছে এটা কমপ্লিটলি আনট্রু এবং ইন্টেনশনালি করা হচ্ছে যাতে বাংলাদেশের মানুষের এই যে অর্জন, যেটা মানে অভূতপূর্ব একটা অর্জন, সেটাকে ডিসক্রেডিট করা যায়। সেটার জন্য তারা এই কাজগুলো করছে পতিত ফ্যাসিবাদী সরকার। তো এই জায়গা থেকেও যদি আমি বলি, মিস ইনফরমেশন ক্যাম্পেইন যে চলছে এটা জায়গা থেকে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ ভ্রমণ, এটা কিন্তু আমাদের জন্য একটা, এবং অভ্যুত্থানে যারা সম্মুখে ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি আর কি। তারা জানতে পেরেছে বিশ্ববাসী। আরেকটা বিষয় হচ্ছে
জাতিসংঘের মহাসচিবের কাছে অনেকেই এই বিষয়টা সম্পর্কে বলেছেন, সেটা হচ্ছে আমাদের যে ইউএন সিস্টেমটা আছে, ইউএন সিস্টেমটাকে কিন্তু আওয়ামী লীগ ওয়েপেনাইজ করেছে, মাঝে মাঝে তারা ব্যবহার করে, যেমন অনেকেই আছে যারা ফ্যাসিস্ট ইনাবলার ছিল, তাদেরকে আমরা গভর্নেন্স এক্সপার্ট আকারে দেখেছি ইউএন এর বিভিন্ন সংস্থাতে, ইভেন হু এর মতো সংস্থায়ও কিন্তু, WHO এর মতো সংস্থায় কিন্তু একজন বসেছিলেন। তো ফলে এই ধরনের বসে আছেন এখনো। জি হ্যাঁ, দক্ষিণ এশিয়ায়। ফলে এই ধরনের ইস্যুসগুলো কিন্তু সেখানে আই থিঙ্ক যে ইউথ লিডার যারা ছিল তারা কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করেছে আর কি। তো এই জায়গা এটাও গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি আপনার যে রিফর্ম এজেন্ডাগুলো তিনি শুনেছেন আমাদের এই যে কনসেনসাস বিল্ডিং কমিশন থেকে, এবং সেই রিফর্ম এজেন্ডাগুলো তিনি তার মনে হয়েছে যেটা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনটাকে প্রতিষ্ঠা করার জন্য, ইনস্টিটিউশনগুলোকে মোর ডেমোক্রেটিক করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো আমি যদি বলি মোটা দাগে এই কয়েকটা জায়গা থেকে ইউএন মহাসচিবের বাংলাদেশ ভ্রমণ গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে হিউম্যান রাইটসের জায়গা থেকে যদি বলি, আর বাংলাদেশ সম্পর্কে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন ছিল সেটাকে ডিবাং করার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং বাংলাদেশে ইউএন সিস্টেমের মধ্যে বসে যে কিছু ফ্যাসিস্ট ইনাবলার তারা এটাকে ওয়েপনাইজ করার চেষ্টা করেছে, সেই জায়গা থেকেও এটা আমরা তাকে অ্যাড্রেস করতে পেরেছি। এবং সর্বশেষ আমি মনে করি যে রিফর্ম যে এজেন্ডাগুলো আছে সেগুলো তিনি শুনেছেন, এবং তার মনে হয়েছে যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাসান খোরশেদ, আমরা গতরাজ্যের রাজনৈতিক বিষয়টা আমাদের এখানে কিভাবে প্রভাব ফেলতে পারে? রাজনীতিতে আসলে জাতিসংঘের সরাসরি জড়ানোর কোনো সুযোগ নেই। এটা পুরোটাই বাংলাদেশের সংস্কার বলি, নির্বাচন বলি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এবং এটা আসলে বাংলাদেশের যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আমরা একটা জিনিস আশা করি যে আমরা 5ই আগস্টের যে অসাধারণ ঐক্য দেখেছি, গণতান্ত্রিক শক্তি, অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, সব রাজনৈতিক দল, ছাত্র তরুণরা সবাই একটি প্রশ্নে এক জায়গায় এসেছিলেন যে আমরা শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই, মুক্ত দেখতে চাই, আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেই মানসিকতা নিয়েই তারা আসলে এখন সংস্কার এবং নির্বাচনের প্রশ্নে একটা জায়গায় আসবেন, এটা আমরা আশা করছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে খুব গুরুত্বপূর্ণ নেতারা তাদের কথাবার্তা কিছুটা পরিবর্তন লক্ষ্য করছে, এবং পরিবর্তনটা ইতিবাচক। সেই পরিবর্তনের মধ্যে রয়েছে সংস্কার না নির্বাচন। তারা আগে সবসময় নির্বাচনটাকে আগে রাখতেন, সংস্কারটা পেছনের সারিতে রাখতেন, কিন্তু এখন এরা শুধু প্যারালাল নয়, তারা বলতে চাচ্ছে যে আসলে সংস্কার হবেই। যেমন মির্জা ফখরুল গতকালকে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে বলেছেন যে উই আর কমিটেড টু রিফর্মস। এই যে তার বলতেছেন যে আমরা সংস্কারের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, এটা আসলে আগে এত স্ট্রংলি বলেনি। আবার বিএনপির যে এখন সর্বোচ্চ নেতা তারেক রহমান কিন্তু উনিও গতকালকে একটা অনুষ্ঠানে বলেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে যত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে। আমরা যে কথাটা বারবার বলছিলাম যে বিরোধী দলের পক্ষ থেকে বিচারের দাবিটা স্ট্রং হওয়া দরকার, কিন্তু এখানে আরেকটা সমস্যা রয়েছে বিএনপির মধ্যে, এই কারণে একটু প্রবলেম হচ্ছে। আবার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে ওদের হাতের কোনো সংস্কার আমরা মেনে নেব না, যদি করে পরে আমরা কেটে দিব, ইত্যাদি ইত্যাদি। আসলে কখন আমরা পজিটিভলি দেখি, কখন আবার নেগেটিভলি চলে যায়। এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কি? সংস্কারের প্রশ্নে বিএনপির দিক থেকে কোনো রকম ভিন্ন মত আমি দেখিনি। সংস্কার যে গণ অভ্যুত্থানের যে শক্তি, তারা সবাই সংস্কার চায়। সংস্কার নিয়ে কারো কোনো ভিন্ন মত কখনোই আসলে মূলধারায় ছিল না। বিচ্ছিন্নভাবে যে একজন মাঠের বক্তৃতায় বিভিন্ন রকম কথা বলেন, সেটা অন্য জিনিস, কিন্তু সংস্কার সবাই চায়। কারণ আমরা চাই না যে একটা নির্বাচিত সরকার আসলাম, সেই সরকার আবার ফ্যাসিস্ট হয়ে উঠলো, এরকম পরিস্থিতি যাতে আর কখনোই না হয়, সেটার জন্যই আমরা একটা গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, প্রত্যেকটি প্রতিষ্ঠান তার নিজের মতন করে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারুক, সেটা আমরা চাই সেখানে। আর সেই জন্যই সংস্কার আমরা চাই। সংস্কার ছাড়া গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব না। তো সেখানে বিএনপির মধ্যে সংস্কার বিরোধী কোনো মনোভাব আমি কিন্তু দেখিনি। বরং বিএনপি প্রায় 2 বছর আগে বিএনপি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার পুরোটাই তো সংস্কারের প্রস্তাব। সো সংস্কারের ক্ষেত্রে বিএনপির বিরোধ আছে, এটা আমার কাছে মনে হয়নি। সংস্কার আগে না নির্বাচন আগে, এইটা আসলে একটা অর্থহীন বিতর্ক হচ্ছে। সংস্কার নিঃসন্দেহে সংস্কার হতে যাবে। সংস্কার এমন একটা প্রক্রিয়া যে সব সংস্কার একদিনে করা যাবে না, বা সব সংস্কার না। সো সংস্কার ধারাবাহিকভাবে চলবে, এবং সংস্কারের জায়গায় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা যেটা প্রফেসর ইউনুস বলছেন যে একটা সনদ তৈরি করা, যেই সনদে সবাই স্বাক্ষর করবে যে আমরা এই জায়গায় সংস্কার করব।
তার মধ্যে যেই সংস্কারগুলি নির্বাচনের জন্য জরুরি, সেই যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হয়, একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটা নিশ্চিত করার জন্য যে সংস্কারগুলো, সেগুলো দ্রুত করে নির্বাচনে যাওয়া উচিত। নির্বাচনের পরেও সংস্কারের প্রক্রিয়া চলবে। ইভেন বিচারের কথা যদি বলেন, আমরা শেখ হাসিনার বিচার চাই। শেখ হাসিনার সাথে তার যে সহযোগীরা ছিল, যারা গণহত্যা করেছে, গুম খুন থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই, লুটপাট থেকে শুরু করে সব কিছু করেছে, এই ধরনের অপকর্মে যারা জড়িত ছিল তাদের সবার বিচার চাই। কিন্তু বিচার চাইলেই যে বিচার যতই আন্তরিকতা থাকুক, বিচার তো আর জোর করে 3 দিনে শেষ করা যায় না। বিচারের একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা বছরের পর বছর চলছে। আমরা বুয়েটের আবরার ফাহাদের ক্ষেত্রে দেখলাম যে 2019-এ আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করে ছাত্রলীগ। তার 2 বছর পরে ছাত্রলীগের মানে 20 জন নেতার ফাঁসির আদেশ হয়, 5 জনের যাবজ্জীবনের রায় হয়। সেই রায় আবার হাইকোর্ট বহাল রাখলো গতকালকে। তো 25-এ এসে, তো 19-এর পর থেকে এই 25 আলটিমেটলি এই মামলাটির ক্ষেত্রে অন্তত আমার মনে হয়নি যে কোনো রকম প্রভাব খাটানোর বিষয় ছিল বা ইয়ে ছিল। মামলাটা স্বাভাবিক গতিতে চলছে, কিন্তু প্রায় 4.5 বছর 5 বছর লেগে গেছে। তো বিচারের একটা স্বাভাবিক প্রক্রিয়াই হচ্ছে যে বিচার হুট করে জোর করে বিচার করলে বিচারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয় এবং সেটা দেশের মান ক্ষুণ্ণ করে, বিচার প্রশ্নবিদ্ধ হয়। তো বিচারকে তার স্বাভাবিক প্রক্রিয়া দিতে হবে এবং বিচার যাতে স্বচ্ছ বিশ্বাসযোগ্য হয় এবং সেই বিচারে যাতে দোষী ব্যক্তিরা, যারা ফ্যাসিস্ট, যারা গণহত্যাকারী, তাদের চিহ্নিত করে তাদের যাতে কঠোরতম সাজা হয়, সেটা আমরা চাই। কিন্তু জোর করে তো এটা হুট করে করা যাবে না। তো বিচারের প্রক্রিয়া চলতে থাকবে, কিন্তু বিচারের জন্য বিচার কবে শেষ হবে সের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকবে, কিংবা সংস্কার কবে শেষ হবে তার জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকবে। এটা কোনোভাবেই একটা মানে পাল্টাপাল্টির বিষয় না। নির্বাচনের মতন করে হবে, বিচারের প্রক্রিয়া চলবে, সংস্কার শক্তি। তো জিনিস হচ্ছে কোনো শক্তি, যারা এই গণ অভ্যুত্থানের শক্তি, তারা কেউ যেন বিচার সংস্কার এই 2 ইস্যু থেকে সামান্যতম বিচ্যুত না হয়, সেটা আমাদের চাওয়া। যে মানে সংস্কারের সময় লাগবে, হ্যাঁ, সব সংস্কার 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে হয়ে যাবে না। মানে এরপরেও নির্বাচনের পরেও সংস্কারের প্রশ্নে যাতে কেউ কোনো বিরোধী। আর আরেকটা বিষয় আমি করতে চাই, সেটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচনে, সেই প্রশ্নের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে কোথায় কি সংস্কার করা হবে। সেই বিষয়টাই আমরা আসলে এখনো স্পষ্ট হতে পারছি না। ঠিক আমরা চাই, সবাই চাই যে বিচার বিভাগ স্বাধীন হোক। স্বাধীনটা কীভাবে হবে? না, অলরেডি সব কিছু দেওয়া হয়েছে না রাজনৈতিক দলগুলোর ব্যাপারে, কিন্তু অনেক জায়গায় অস্পষ্টতা আছে। এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ, কিন্তু এমসিকিউ নিয়ে রাজনৈতিক দলগুলো বিরাট বিপদে পড়ে গেছে। না, বিপদে পড়ে যায়নি। রাজনৈতিক দলগুলো খুব স্মার্ট বিহেভ করেছে। রাজনৈতিক দলগুলো খুব স্মার্টলি এই পরীক্ষা অ্যাভয়েড করে গেছে, পরীক্ষা এড়িয়ে গেছে। এই পরীক্ষা দেওয়ার আগে কেউ এই ধরনের অহেতুক প্রশ্ন ওঠানোর চেষ্টা করছে, কিন্তু যাদের নিবন্ধন নেই তাদেরকে কেন দেওয়া হলো। কিন্তু এই ধরনের প্রশ্নপত্র ছুড়ে দেওয়ার বিষয়টি আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়। খুব স্মার্টলি করেছে এটা, খুব স্মার্টলি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাভয়েড করেছে। কারণ এটা হতে পারে না। রাজনৈতিক সমঝোতা কোনোভাবেই এমসিকিউর টিকমার্ক দিয়ে হয় না, আলোচনার মাধ্যমে হয়। সেই আলোচনার জায়গায় যে আলোচনার মাধ্যমে পরে এমসিকিউ কোশ্চেনটা দেওয়া হয়েছে, এইটা মানে খুব এক ধরনের ছেলে মানুষ হয়েছে। এমসিকিউ টিকমার্ক দিয়ে রাজনৈতিক সমঝোতা, ইয়েস, সবাই কিন্তু প্রতিপক্ষ না, কেউ, সবাই এক পক্ষ, সবাই গণতন্ত্র চাই। সংকট তো রয়েছে আমাদের রাজনীতি, নিঃসন্দেহে রাজনৈতিক সংকট আছে, কারণ রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সামান্যতম গণতন্ত্র নেই। হ্যাঁ, সেটাই হচ্ছে বড়। তাদের সংস্কারটা আগে হওয়া উচিত ছিল। এই প্রসঙ্গটা যেহেতু রাজনৈতিক দলগুলো উঠানে, যার জন্য হচ্ছে না, কিন্তু কিছু তো সংকট হয়েছে। সংকট আছে বলেই তো আমরা সংস্কার চাই, কিন্তু সংকটটা কাটানোর জন্য এমসিকিউ কোশ্চেন দিয়ে সংস্কার সম্ভব না। এটা আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছেই করতে হবে। সেখানে এটা আমার মনে হচ্ছে খুব দুর্বল কৌশল ছিল। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10টা 20 মিনিটে।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন হাসনাইন খুরশেদ এবং সালাউদ্দিন সিফাত। সালাউদ্দিন সিফাত, আপনারা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়ার পরে যে বিষয়টা আপনারা সামনে নিয়ে আসার চেষ্টা করছেন সেটা হলো গণপরিষদ নির্বাচনের বিষয়টা। এর মূল টার্গেট হলো সংবিধান সংশোধন করা বা নতুন সংবিধান করা। এই নিয়ে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো তীব্র প্রতিবাদ করেছে। এখন এই থেকে আপনারা আবার যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, সরে আসছেন না। আসলে বিষয়টা যেটা হলো যে 5ই অগাস্টের পর বাংলাদেশের এই পরিবর্তনে নিঃসন্দেহে আপনাদের যে অগ্রগামী ভূমিকা বা নেতৃত্বের ভূমিকা, এটা সব জায়গায় আলোচিত হচ্ছে। আপনারা কি বলছেন, কি করছেন, আপনাদের ভালো মন্দ সব কিছু কিন্তু মানুষ খুব গভীর দৃষ্টিতে দেখছে। এর কারণ হলো আপনারা তরুণদের কাছে একটা আশার প্রতীক, আর প্রবীণদের কাছে যে একটা প্রত্যাশার প্রতীক, এরকম হয়ে দাঁড়িয়েছে। আপনারা কি অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা, এটা কি আপনারা প্রমাণ করতে পারছেন বা পারবেন? অন্যান্য রাজনৈতিক দল থেকে আমরা কেন আলাদা সেটা আসলে আমাদের প্রস্তাবনার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমাদের যে কর্মসূচি, আমাদের যে প্রস্তাবনা, আমাদের যে ইশতেহার, আমাদের যে ঘোষণাপত্র, এগুলো দিয়ে কিন্তু বেসিক্যালি আমাদেরকে কোয়ালিটেটিভলি বলেন বা অন্য যে কোনো পদ্ধতিতে বলেন আমাদেরকে কিন্তু পৃথক করা যাবে। গণপরিষদ নির্বাচনের যে কথাটি আপনি বললেন, অনেক রাজনৈতিক দল মনে করে যে আমরা আসলে নির্বাচনটাকে পেছাতে চাচ্ছি, এটা তার কথায় খুললেও বলেন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে কারো যদি মনে হয় যে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের উত্তরণের পথ, একমাত্র কোট আনকোট একমাত্র গণতান্ত্রিক পথে উত্তরণের পথ, তো সেক্ষেত্রে আসলে গণপরিষদ নির্বাচন তো তাদের অসুবিধা থাকার কথা না। কারণ গণপরিষদ নির্বাচন তো একটা দিন শেষে একটি নির্বাচনই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলি কারণ আমরা রাষ্ট্রের যে কাঠামো, শাসন কাঠামো, সংবিধান, সেটার মাঝে আমরা একটা আমূল পরিবর্তনের কথা বলছি। যে সকল চেঞ্জগুলো আসলে 5ই আগস্টে স্টুডেন্টরা, তরুণরা, পিপল যে কারণে ডেমোক্রেটিক অ্যাসপিরেশনের জায়গা থেকে রক্ত দিয়েছিল, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন দেখতে চেয়েছিল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মাঝে, তো সেটা যাতে বাস্তবায়িত হয় সে কারণেই কিন্তু আমরা বারবার বলছি যে রাষ্ট্রের কাঠামোগত গুণগত কিছু পরিবর্তন প্রয়োজন। আর বিচারের ক্ষেত্রে এখন শুধুমাত্র জুলাইয়ের বিচার কেন্দ্রিক এক ধরনের তোড়জোড় আছে, শুধুমাত্র জুলাই গণহত্যার বিচার, সেটা থাকবেই, যেহেতু জুলাই আমাদের থেকে বেশ দূরে না, কিছুদিন আগেই তো জুলাই হয়েছে এবং আমরা সবসময় বলি যে আমরা জুলাইয়ের মাঝেই আছি। তো জুলাইয়ের বিচার, যারা গণহত্যা করেছে, ম্যাস কিলিং করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া জরুরি। কিন্তু এর পাশাপাশি বিগত 15 বছরে যে ধরনের গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, এই ধরনের যতগুলো ক্রাইমস হয়েছে, টর্চার হয়েছে, এগুলোর কিন্তু আপনার বিচার হওয়া জরুরি। এগুলো সম্পর্কে আমাদের অনেক বেশি ভয়েস রেজ করা দরকার। আমরা কিন্তু এগুলো সম্পর্কে ভয়েস রেজ করতে পারছি না। আর আরেকটা জিনিস যেটা সংস্কারের কথা বলা হচ্ছে, যে বিভিন্ন দল থেকে একজন বিজ্ঞ রাজনৈতিক নেতা বলেছেন যে ওদের সংস্কার, আসলে ওদের সংস্কার টার্মিনোলজিটা আমার কাছে বেশ মানে উনি আরো একটা পোস্ট বলে যে তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এই কারণে সম্ভবত ওদের কথাটা বলেছে, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে। যে ওদের সংস্কার বলতে আসলে কিছু নেই। দেখেন, আমরা যে সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা সংস্কার কমিশন করেছে, সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার, জনপ্রশাসন, তো এই ধরনের যে কমিশনগুলো হয়েছে, এগুলোতে কিন্তু কেবলমাত্র যে ছাত্র জনতার যে সকল প্ল্যাটফর্মগুলো আছে তারা গিয়ে যে শুধু মতামত দিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে, প্রত্যেকটি রাজনৈতিক উদ্যোগের কাছে, সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলোর কাছে কিন্তু মতামত জানতে চাওয়া হয়েছে এবং তারা নিজেরা গিয়ে সেই মতামতগুলো দিয়ে এসেছেন, লিখিত মতামত লিখিত দিয়ে এসেছেন, কথাবার্তা বলে এসেছেন। ফলে এগুলোর ভিত্তিতেই কিন্তু ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং যে আমার আলাদা কমিশনটা হচ্ছে, ঐক্যমত্য কমিশন, সেটা কিন্তু এগুলোর ভিত্তিতেই হচ্ছে। ফলে এখানে ওদের সংস্কার বলতে তো আসলে কোনো কিছু নাই। এটা তো আসলে একটা সবাই মিলে, সবার মিলিত সিদ্ধান্তে, সবার মিলিত যে চিন্তাভাবনা, সেখানে যে বিষয়গুলো কমন, সেখানে যে বিষয়গুলোর মধ্যে একটা কনসেনসাসে আমরা পৌঁছাতে পেরেছি, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা এগিয়েছে। ফলে ওদের সংস্কার বলতে কিছু নেই। আর মানুষজন কেন আসলে, মানুষজনের মাঝে একটা ভয় আছে, তারা আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে অনেকগুলো সংস্কার কার্যক্রম করাতে চায় জনগণ, নাগরিকরা, এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলকে বিশ্বাস করতে চাচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই ধরনের বক্তব্য। যখন তারা বলে যে ওদের সংস্কার আমরা মেনে নিব না, তখন মানুষজনের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হয় যে সংস্কার তাহলে মেনে নিবে না। তার মানে ভবিষ্যতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারও কিছু সংস্কার কার্যক্রম করে যায়,
পরবর্তীতে গিয়ে যে সেটা বাতিল হয়ে যেতে পারে না, এটার কোনো আসলে নিশ্চয়তা জনগণের সামনে কেউ হাজির উনি করতে তো পারছে না। বলেছেন যে আমরা দরকার হলে 1 কোচা বাতিল করে দিব। তো এইসব কারণেই কিন্তু জনগণের কাছ থেকে, কিংবা আমরা যারা ছাত্র জনতা বলছি, প্রতিনিধিত্বকারী বলছি, আমরাও কিন্তু এই আশঙ্কাটা কিন্তু আমরা করছি। আর একটা বিষয় কি, অনেকে বলছেন যে কিছু নির্বাচন কেন্দ্রিক সংস্কার দিয়েই আমরা চলে যেতে পারি, অগ্রযাত্রা করতে পারি। আমরা বারবার বলছি উই কুড নট গো ফ্রম, মানে যেখান থেকে আমাদেরকে হাসিনা রেখে গিয়েছে সেখান থেকে আমরা চলে যেতে পারি না, আমরা সেখান থেকে শুরু করতে পারি না। আমাদের একটা গুড বিগিনিং আমাদের লাগবে। হাসিনা আমাদেরকে যেখানে ফেলে গেছিল সেখান থেকে যদি আমরা শুরু করতে যাই, তাহলে তো আমরা একটা ফল্টি বিগিনিং শুরু করছি। তো নির্বাচন কেন্দ্রিক সংস্কারই যে একমাত্র সংস্কার না, সেটা কিন্তু আপনি বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখার মধ্যেই পাবেন। সেখানে কি কেবলমাত্র নির্বাচন কমিশন সংস্কারের কথা বলা আছে? না, সেখানেও কিন্তু রাষ্ট্রের কোথায় 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 পরিবর্তন করতে হবে এটা নিয়ে কিন্তু বলা আছে। ফলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারই যে কেবলমাত্র একমাত্র সংস্কার বা কেবলমাত্র মৌলিক সংস্কার, এটা কিন্তু মোটেও না। রাজনীতির বারবার চেঞ্জ হচ্ছে এখন বাংলাদেশে, এবং আমরা যখন রাজনীতি নিয়ে কথা বলি, টকশোতে আলোচনা করি, আমরা দেখা যায় যে 7 দিন পরে সেই আলোচনাটা সম্পূর্ণ পাল্টে যায়, এবং রাজনৈতিক নতুন অনেক ধরনের উপাদান এসে যোগ হচ্ছে প্রতিদিন। যেমন কালকে আমরা একটি খবর দেখলাম যে আলোচিত সাবেক 2 শিবির নেতা আলী আহসান জুনায়েদ এবং রাফেজ সালমান রিফাতের নেতৃত্বে এপ্রিলে আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। যে এই দুজনের আলোচনা আসছে এই কারণে যে এরা দুজনেই বৈষম্য বিরোধী আন্দোলনে খুব সক্রিয়ভাবে জড়িত ছিলেন, এবং এই নতুন যে রাজনৈতিক দল হয়েছে আপনাদের, সেখানে এই দুজনের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার কথা ছিল। এবং আমরা দেখেছি যত না বিরোধ হয়েছে তার চেয়ে অনেকটা নিজেরাই সরে গিয়েছেন তারা। বিশেষ করে তারা চীন সফর করে আপনাদের যে নীতি ছিল সেটা ভঙ্গ করেছিলেন, এবং পরে তারা সরে গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনাটি নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, তারা বলছে রাজনৈতিক দল হবে না, এটা প্রেশার গ্রুপ হবে। যেহেতু আপনাদের খুব কাছের মানুষ ছিলেন এক সময়, সহযোগী যোদ্ধা ছিলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? যে নিঃসন্দেহে যারাই ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চায়, ফ্যাসিবাদের বিরোধিতার জায়গা থেকে, স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ বিরোধিতার জায়গা থেকে নতুন একটি রাজনীতি উপহার দিতে চায়, তাদের সবার জন্য আমাদের একটা শুভকামনা সবসময় থাকবে। এইখানে কোনো আসলে আমরা যে ধরনের দ্বন্দ্ব সংঘর্ষ সেসব জায়গায় আশা করি থাকবে না। তবে রাজনৈতিক দল আকারে আত্মপ্রকাশ করলে সেক্ষেত্রে তাদের নিজস্ব কিছু পলিসি থাকবে, কর্মসূচি থাকবে, ঘোষণা থাকবে। সেসবের সাথে একটি রাজনৈতিক দল যেহেতু আমরা ইতিমধ্যে গঠন করেছি, ফলে নতুন আরেকটি রাজনৈতিক দল যখন আসবে, অ্যাজ পার্টি আকারে যখন আসবে, তখন তাদের কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির এক ধরনের হয়তো আমরা দ্বন্দ্ব দেখতে পাবো, কিংবা ঘোষণার সাথে যখন আমরা হয়তো একটু কনফ্লিক্ট দেখতে পাবো, সেখানে কিছু ঐক্যমত নাও থাকতে পারে। তো সেটা পরবর্তী ইস্যু, সেটা পরে আসছে। বাট অ্যাজ পার্টি আকারে যদি তারা আসতে চায় বাংলাদেশের এই রাজনৈতিক পরিমণ্ডলে, সেটাতে অফকোর্স তাদেরকে আমাদের শুভকামনা জানানো উচিত। হাসান খুরশেদ, রাজনৈতিক একটি ঘটনা ঘটে, এটা হলো আসলে সারফেস, কিন্তু পেছনে অনেক বিষয় থাকে। এই দুজন যে প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, আলী আহসান জুনায়েদ, ওনার স্ট্যাটাস নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এই ঘটনার পেছনে কি কি ঘটনা থাকতে পারে? যেমন ধরুন, কেউ কেউ বলতেছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা যারা ঐক্যবদ্ধভাবে ছিল এবং যারা জাতীয় নাগরিক কমিটি গঠন করলো, তাদের মধ্যে একটা ফাটল ধরার জন্য এটা করা হতে পারে। আবার কেউ কেউ বলছে যেহেতু এরা দুজনেই শিবিরের সাবেক নেতা এবং দুজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, এবং তাদের যে মূল রাজনৈতিক দল তারা তাদেরকে এখানে দাঁড়া করাচ্ছে কিনা, এই তো নানান আলোচনা রয়েছে। আপনার কি মনে হয়? 5ই আগস্ট আসলে আমরা একটু অন্যভাবে দেখতে চাই। 5ই আগস্ট বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূলধারার সব ছাত্র তরুণদের উদ্যোগে তারাই সামনে ছিল, এবং সারা জাতি এই আন্দোলনের সাথে ছিল, এই আন্দোলনের সমর্থনে ছিল, সবাই মাঠে নেমেছে। সেখানে কিন্তু নিঃসন্দেহে সারা জাতি তো আর একটি দল বা একটি মতে বিশ্বাস করে না, কিন্তু একটা পয়েন্টে এসে সবাই একটা ইস্যু ভিত্তিক ঐক্য ছিল যে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, আমরা তার অবসান চাই। এই ফ্যাসিস্টদের যে গণহত্যা নির্যাতন, আমরা তার অবসান চাই, এবং আমরা চাই তারা বিতাড়িত হোক। এবং সেই প্রশ্নে সবাই এসে এক হয়েছিল। সেখানে সব মতের মানুষ ছিল। এখন যখন সেই লক্ষ্য অর্জিত হলো, তারপর যার যার অবস্থানে যে সরে যাবে,
ফিরে যাবে, এটা খুব স্বাভাবিক এবং এইটা কোনো রকম বিরোধের বিষয় না। না। যে বিএনপি করে, যে ছাত্রদল, সেই ছাত্রদল তার মূল সংগঠনের ছায়ায় ছাত্রদল পরিচালিত হবে, ছাত্র শিবির জামাতের অঙ্গ সংগঠন জামাতের ধারায় পরিচালিত হবে, ছাত্র ইউনিয়ন তার মতন করে পরিচালিত, প্রত্যেকটা ছাত্র সংগঠনই তার মতন করে একটু পরিবর্তন হচ্ছে, যা যা কেউ কেউ জায়গায় তার চলে মূল যাবে। দলকে ছেড়ে এখন- কিন্তু হ্যাঁ, জাতীয় নাগরিক কমিটি চলে আসছে। তারপর যেটা হলো যে একটা বড় ছাত্র তরুণদের মধ্যে একটা বড় অংশ ছিল যারা আসলে কোনো রাজনৈতিক দলের সাথেই বা কোনো ছাত্র সংগঠনের সাথেই জড়িত ছিল না। যেই তরুণরা ঠিক সরাসরি ছাত্র রাজনীতির সাথে ছিল না, তাদের মধ্যে রাজনীতিতে আসার এবং একটা আগ্রহ আমরা দেখেছি, এটা অত্যন্ত ইতিবাচক এবং আমরা এটাকে স্বাগত জানাই যে আমাদের মেধাবী তারুণ্য রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। 5ই আগস্টের পর আমরা দেখলাম যে সেই তারুণ্য যারা মেধাবী, শিক্ষিত এবং যারা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে, তারা রাজনীতিতে আগ্রহ হলো এবং তার রাজনীতিতে তারা নিজেরা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ দিল এবং সেটা অত্যন্ত ইতিবাচক। তারই ধারাবাহিকতায় এনসিপি তৈরি হলো। সো এনসিপিকে নিয়ে মানুষের এক ধরনের আগ্রহ আছে, যদিও এনসিপির টোটাল তার উদ্দেশ্য, তার কর্মসূচি, তার লক্ষ্য, অনেক কিছু, তার ম্যানিফেস্টো, তার অনেক কিছু এখনও অস্পষ্টতা আছে, আমরা সেগুলো দেখার জন্য অপেক্ষা করছি। কিন্তু এনসিপিতে যারা গেছে তাদের এক ধরনের চিন্তা, হয়তো এর বাইরে এই তরুণদের মধ্যেই এমন হয়তো অনেকেই আছে যারা হয়তো ভিন্ন চিন্তা নিয়ে আলাদা করে করতে, যে নতুন প্ল্যাটফর্মের কথা আমরা শুনছি সেটা জুনায়েদ এবং রিফাতের, ওরা যে মূল উদ্যোক্তা, ওদের যেহেতু ব্যাকগ্রাউন্ড ইসলামী ছাত্র শিবির এবং তারা দুজনই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল, তাদের চিন্তায় হয়তো ইসলামী ছাত্র শিবিরের আদর্শ অনেক বেশি প্রভাবিত হতে পারে, যেটা এনসিপির যে রাজনৈতিক আদর্শ, যেটা এখন অবশ্য স্পষ্ট না। তারা বলছে তারা মধ্যপন্থা তাদের অবলম্বন করবে। তারা মধ্যপন্থা বলছে, কিন্তু আসলে মধ্যপন্থা এটা এখনো স্পষ্ট না, তো আরো জি। সময় লাগবে। তারা বলছে তারা এপ্রিলে আত্মপ্রকাশ করবে, তারা ঠিক কিভাবে নিঃসন্দেহে, আত্মপ্রকাশ করে, কিভাবে এগোয় সেটা দেখার জন্য। এবং আপনি যেটা বলছেন যে এটা হতে পারে যে সামনে নির্বাচন, বিভিন্ন রকম নির্বাচনী কৌশল নিয়ে বিভিন্ন দল কাজ করছে, জামাতের বি টিম হিসেবে এই আত্মপ্রকাশ ঘটবে কিনা সেটাও আমরা জানি না, সেটা দেখার জন্য আমাদের আরো একটু বুঝতে হবে। কারণ জামাত এখন অনেক বছর ধরে আমরা দেখেছি, অনেক দশক ধরে, যে বাংলাদেশের রাজনীতিতে মূল দুইটা শক্তি ছিল বিএনপি এবং আওয়ামী লীগ, এবং তাদের এক ধরনের রাজনৈতিক ভারসাম্য ছিল। এখন যখন আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে বিতাড়িত, আওয়ামী লীগ নাই মাঠে, সেখানে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় কারা দাঁড়াচ্ছে? বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তি হিসেবে রয়ে গেছে, তার সাথে জামাত এখন বড় হয়ে ওঠার এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মানে স্বপ্ন দেখছে। এনসিপি একটা নতুন স্বপ্ন নিয়ে এসছে, সেইখানে বিভিন্ন রকম কৌশল বিভিন্ন রাজনৈতিক দল নেবে। সেই কৌশলের অংশ হিসেবে জামাত যেহেতু সরাসরি ইসলামী রাজনৈতিক দল, সো যারা নন ইসলামী তাদের ভোট টানার জন্যে ফিউচারে, বা নন মুসলিম যারা তাদের ভোট টানার জন্য, যারা লিবারেল, যারা সবাই তো জি। ধর্মভিত্তিক রাজনীতি চায় না, অনেকেই মানে এক ধরনের উদার গণতান্ত্রিক রাজনীতি চায়। তো তাদের কাছে টানার জন্যে এটা আরেকটা জামাতেরই আরেকটা প্ল্যাটফর্ম হিসেবে, একটা বি টিম হিসেবে গড়ে উঠবে কিনা সেরকম সংশয় মানুষের মধ্যে আছে। আমরা এখনই এ ধরনের কোনো মন্তব্য করছি না, আমরা দেখতে চাই যে সামনে আসলে কি হয়। কারণ রাজনীতিতে শুধুমাত্র দল না, রাজনৈতিক জোটও হবে ভবিষ্যতে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী জোট হবে, দলে দলে সমঝোতা হবে। তো সেইখানে ভবিষ্যৎ কি দাঁড়াবে এটা এখনই মন্তব্য করাটা আসলে মানে প্রপার টাইম না আসলে। হাসান খুরশেদ এবং সালেউদ্দিন সিফাত, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।